নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের যে ঘটনাটি আমি লাস্ট আর কি আপনাদেরকে শুনিয়েছিলাম, ঘটনাটি অনেকে পছন্দ করেছেন। এক দাদাভাই একদম সোজা সাপটা বলে দিয়েছেন আমারও ঘটনাটি পছন্দ হয়নি। নাই হতে পারে। তো যাই হোক, আপনাদের কাছ থেকে প্রচুর মানুষ অন্তত আমার মতো এইটুকু বলেছেন যে অদ্ভুত একটা ব্যাপার, এবং কি হতে পারে সেটাও কিন্তু অনেকে লিখে জানিয়েছেন। আমার খুব ভালো লেগেছে, এবং আশা করছি যিনি আমায় ঘটনাটি শেয়ার করেছিলেন তারও খুব পছন্দ হয়েছে। কমেন্টগুলো তো তারা আশা করেন, তারা তো দেখেন, ওই জন্যই কমেন্ট করতে বলি। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি, আমার মনে হয় যত ঘটনা আপনাদের শুনিয়েছি তার মধ্যে আপনারা যারা সেরা ঘটনার একটা তালিকা যদি আপনারা বলেন, তার মধ্যে এই ঘটনাটি আশা করছি স্থান পাবে। কারণ ঘটনাটি একটা সাংঘাতিক ঘটনা, এবং ঘটনাটি মানে দুটি ঘটনা এর মধ্যে ভীষণভাবে উল্লেখযোগ্য। কাজেই কেউ স্কিপ করবেন না দয়া করে, তাহলে একটা ভালো ঘটনা শোনা থেকে বঞ্চিত হবেন। শেষ অবধি একটু কষ্ট করে শুনবেন, কারণ ঘটনাটি একটু বড় ধরনের একটি ঘটনা। শেয়ার করেছে যে তার ঘটনা আপনারা ভীষণ ভীষণ তার আমার চ্যানেলে ডিম্যান্ড। সে হচ্ছে আমার বাঁকুড়ার সেই ভাই গোপাল পাল। গোপালের আরও একটি অসাধারণ ঘটনা নিয়ে আজকে বসেছি। দেখুন, এই যে ঘটনাটি কিন্তু আজও ঘটে চলেছে দুর্গাপুরের বি জোন এলাকায়। দুর্গাপুর তো আমি যাইনি, অনেক ছোটোবেলায় গিয়েছিলাম। আমার মার ছোট কাকা ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে উনি চাকরি করতেন, তা অনেক ছোটোবেলায় গেছি, সেসব আমার কিছু মনে নেই। তো ওই দুর্গাপুরে বি জোনে ওই মানে ঘটনাটি ঘটে চলেছে। তো এই যার কথা বলছি, যে ঘটনাটি বলছি, এই ঘটনাটি মানে সূত্রপাত বা শোনা যায় যেখান থেকে, সেটা হচ্ছে চণ্ডীদাস মার্কেট থেকে। দুর্গাপুরে যারা থাকেন তারা হয়তো এই শব্দগুলো বা এই নামগুলোর সাথে পরিচিত, আমি পরিচিত নই। কাজেই কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করবেন। যেমন গোপাল বলেছে দুর্গাপুরে যেমন বেনাচিতি একটা মার্কেট, ওটা চিতি বা চিটিও হতে পারে, আমি জানি না, একটা মার্কেট। তারপরে ইয়েতে দুর্গাদাস একটা মার্কেট, একটা বড় মার্কেট। এমএমসির একটা মার্কেট হচ্ছে মামরা বাজার, এরকম মার্কেট। হ্যাঁ, তো এরকম কিছু মার্কেট, সিটি সেন্টার একটা বড় মার্কেট, এরকম। সেই রকম এই চণ্ডীদাস মার্কেটটা হচ্ছে খুব হাইফাই ধরনের একটা মার্কেট। তো ওখানে একটি জুয়েলারি দোকানটার নাম হচ্ছে এমসি জুয়েলার্স। এমসি জুয়েলার্সে কিন্তু প্রায় সময় কিন্তু গোপাল যেত। কেন যেত? একটা সময়ও এমসি জুয়েলার্সে কাজ করেছে, এবং সে যেহেতু আপনারা জানেন একজন স্বর্ণশিল্পী, তো ও একটা সময় এমসি জুয়েলার্সে কাজ করেছে, এবং পরবর্তী সময় ওই দোকানে ওই সোমবার করে ওর ছুটি থাকতো, ওই দুর্গাপুরে ওই এমসি জুয়েলার্সে, ও চণ্ডীদাস মার্কেটে যেটা, সেখানে ও গিয়ে ওখানের দোকানদার যিনি আর কি ছিলেন, মনোজদা, তা ওই মনোজদার সাথে গল্প করতো। মনোজদা অত্যন্ত একজন ভালো মানুষ। হ্যাঁ, তিনি পড়াশোনাতেও ভালো, তার মানে প্রচুর বুদ্ধি, এবং খুব মানে ভালো একজন মানুষ আমরা বলতে পারি। তো ওনার কাছে গিয়ে কিন্তু গোপাল গল্প করতো, বিভিন্ন ধরনের বন্ধুর মতো ছিল সম্পর্কটা, গল্প এগুলো করতো। তো এই মনোজদার কাছে গোপাল আরও কেন যেত? কারণ গোপালকে অনেক সময় উনি সদ্বুদ্ধি দিতেন, যেটা গোপালকে খুব আকৃষ্ট করত ওনার কাছে যেতে, এবং খুব বাস্তববাদী একজন মানুষ ছিলেন, বা আছেন, এখনও আছেন। তো ওই মনোজদার দোকানে তো প্রায়ই যেত গোপাল। তা একদিন ওই বিকেল 5টা নাগাদ দোকান খুলেছে, তো বিকেলবেলা গোপাল সেদিন গেছে, গিয়ে মনোজদার দোকানে ঢুকে বসে আছে, গল্প করছে। বলছে যে যদি কাস্টমার আসে তাহলে অন্য ব্যাপার, মানে স্বাভাবিক যেটা হয়, চুপচাপ করে কাস্টমারকেই সব দেখানো বা তাকে এন্টারটেন করা, সব কিছু মানে তার কি পছন্দ না পছন্দ দেখা।
কিন্তু যখন কাস্টমার থাকতো না তখন ওই দুজনে বন্ধুর মতো গল্প করতো। যদিও গোপালের থেকে মনোজদা কিন্তু বয়সে বড় ছিল, সিনিয়র ছিল। তো একদিন ওরকম বিকেলবেলা 5টার সময় দোকান খুলেছে, আর গোপাল তো ওখানে পৌঁছে গেছে 5টা 10-15 নাগাদ। ও যেটা জানিয়েছে, দোকানটি খুব সুন্দর করে কিন্তু সাজানো, হ্যাঁ পরিপাটি করে বেশ সাজানো, বাইরের দিকে একটা মানে ধাপ মতো করা আছে, অনেকটা আমি বলতে পারি একটা রোয়াক যেটাকে বলি, হ্যাঁ ওই ওরকম ধরে নিন একটা ধাপি মতো করা আছে। তো ওইখানে ওই 5টা 10-15 নাগাদ একজন ভদ্রলোক এসে ওখানে বসেন, বয়স্ক ভদ্রলোক, এই 60-65 বছর মতো বয়স হবে। এবার ভদ্রলোক এসে বসার পর ওই বসে বেশ 7-8টা কি 4-5টা এরকম রুমাল বার করে এই রুমালে পয়সা পাচ্ছেন, আবার ওইটা থেকে বার করে ওই রুমালে বাঁধছেন, কিছু একটা করছেন। আর হাতে রয়েছে ওই নাইলনের যে বাজার করার যে থলে, বেশ 3-4টে থলে মতো রয়েছে, আর উনি ওই পয়সা এই মানে বিভিন্ন রুমাল বার করছেন আর পয়সা বাঁধছেন আর ওখানে বসে আছেন। এবার মনোজদা কিন্তু ভেতর থেকে বলছেন যে কাকু অসুবিধা হলে এখানে এসে আপনি বসুন। তখন বলছে না বাবা, আমি এখানেই ঠিক আছি, এই কিছু জিনিস কেনাকাটা করব, ওই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর ভদ্রলোক কিছুক্ষণ বাদে কিন্তু উঠে চলে গেলেন। এবার তখন গোপাল মনোজদাকে বলছে, কে উনি, চেনো তুমি? তখন বলছে যে মনোজদা বলছে যে না না আমি চিনি না, তবে বেশ কিছুদিন যাবৎ কিন্তু উনি ওইখানটা ওই ধাপিটার ওপর এসে বসেন এবং ওই রুমাল 7-8টা মতো রুমাল আছে, ওই কটা বার করেন, করে এখানে কিছু বাঁধেন পয়সা, ওই রুমালে কিছু পয়সা বাঁধেন, এরকম। আমি কিন্তু এর আগেও গোপাল ওনাকে বলেছি যে বাইরে কেন বসে আছেন কাকু, ভেতরে এসে যা করার করুন, কিন্তু উনি কিন্তু আসেননি। তখন গোপাল বলছে ও আচ্ছা আচ্ছা। তখন মনোজদা বলছে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? তখন বলছে যে কি? বলছে যে ভদ্রলোককে দেখলে মনে হয় না বেশ শিক্ষিত মানুষ, একটা ভদ্র পরিবারের ছাপ তার মধ্যে রয়েছে। তখন গোপাল বলে হ্যাঁ সেইটা ঠিক আছে। বলছে যে আর সব থেকে বড় কথা, তখন শীতকাল, ভদ্রলোক যে শার্ট প্যান্ট বা সোয়েটারটা পরে আছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির জামা কাপড়, একটা দেখলেও তো বোঝা যায়। তখন গোপালকে বলছে তুমি এটা লক্ষ্য করেছো? গোপাল বলছে না আমি তো এটা লক্ষ্য করিনি। বলছে কিন্তু ওনার প্রত্যেকটা জামা কাপড় মানে চুলি চুলি হয়ে প্রায় ধরা ধরা যেতে পারে ছেঁড়া, অথচ প্রত্যেকটা জামা কাপড় কিন্তু দেখলেই মনে হচ্ছে নতুন ব্র্যান্ডেড কোয়ালিটির, কিন্তু প্রত্যেকটা জামা কাপড় কিন্তু ওরকমভাবে ছেঁড়া। তো গোপাল বলছে আমি তো এইটা খেয়াল করতে পারিনি। বলছে ঠিক আছে পরদিন আসুক তখন তুমি দেখো। তো মনোজদা যেটা গোপালকে বলল আমি ডাকবো, কিন্তু কি বলতো উনি কিন্তু আমার দোকানে আসেন না। তো আবার একটা সোমবার দেখে গোপাল ওই সোমবার সোমবার করে যেত, গেছে দোকানে, ওই ভদ্রলোক কিন্তু আবারও ওই দিনকে এসে ওই ধাপির মধ্যে বসে আবার কিন্তু ওই একটা করে রুমাল খুলে খুলে পয়সা এটারটা ওটায় ওটারটা এটা এইভাবে বাঁধাবাঁধি করছে। তা মনোজদা ওদিনকে গোপালকে ইশারা করেছে, তো ইশারা করাতে গোপাল চলে গেছে ভদ্রলোকের কাছে। তো ও গিয়ে বলছে কাকু আপনি কিছু যদি মনে না করেন এখানে বসবেন না, এখানে তো আপনি বয়স্ক মানুষ এখানে বসে আছেন, ব্যাপারটা তো ভালো দেখায় না, চলুন না দোকানের ভেতরে গিয়ে বসবেন। তখন উনি বলছেন যে না বাবা আমি এখানেই ঠিক আছি, এই চলে যাব। তখন বলছে যে গোপাল তখন বলছে যে হ্যাঁ চলে যাবেন ঠিক আছে, কিন্তু দেখুন আপনি তো কিছু একটা করছেন সেটাই দোকানের ভেতরে করুন, বাইরে এইভাবে বসলে তো খারাপ দেখায়, আসুন না কাকু আসুন। আর আপনাকে কিছু কিনতে হবে না, সোনার দোকানে অনেকেই ঢুকতে ভয় পায়, যে আপনাকে কিচ্ছু কিনতে হবে না, এই তো দেখুন না আমরা তো গল্পই করি, যখন কাস্টমার আসে বাদবাকি সময় তো গল্পই করি, আসুন। এবার ভদ্রলোক খুব কুণ্ঠিতভাবে দোকানে ঢুকেছেন এবং দোকানে যে ওই সুন্দর সোফা বা কাউচ মতো করা আছে ওখানে বসবার আগেও জিজ্ঞাসা করছেন যে আমি কি এখানে বসবো? তখন ওনা মানে মনোজদা বলেছে হ্যাঁ বসুন বসুন, ওরা বলেছে যে বসুন। তখন ওখানে বসে উনি ওই কিছুক্ষণ সময় ধরে এই পয়সা এই রুমাল থেকে ওই রুমাল, ওই রুমাল থেকে সেই রুমাল করলেন, করে টোরে নিয়ে এবার ওদেরকে বলছে যে আচ্ছা বাবা আমার গা থেকে কি কোনো দুর্গন্ধ বেরোচ্ছে?
তখন এরা দুজনে বলছে কই না তো, কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না তো। এই কথা যেই ওরা বললো, সাথে সাথে ভদ্রলোক কাজ হয়ে গেছে, বেরিয়ে চলে গেল। এবারে এরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে, বিশেষ করে মনোজদা, যে ওই যে জুয়েলার্স, মানে ওই যে দোকানটায় যেখানে গোপালরা বসে থাকতো, তার সামনে হচ্ছে বিরাট বড় চওড়া রাস্তা, এবং উল্টো ফুটে হচ্ছে ওই মুরগির মাংসের দোকান, খাসির মাংস বা ছাগলের মাংস যাই বলুন না কেন তার দোকান। ভদ্রলোক ওই দোকান থেকে ঘুরে ঘুরে কিন্তু মাংস কিনতেন, এবং অনেকটা পরিমাণে মাংস কিনতেন। এটা কিন্তু ওরা লক্ষ্য করেছে। তো ওরকম একটা দিন আবার ওই গোপালও গেছে, ওই ভদ্রলোক আবার এসে ওই ধাপিতে বসেছে। তখন সেদিনকে গোপাল গিয়ে বলেছে যে কাকু আসুন, ভেতরে আসুন। তা ওদিন উনি আর কিছু বলেননি, বলে হ্যাঁ বাবা যাচ্ছি বলে ভেতরে গিয়ে বসেছে। তখন গোপাল জিজ্ঞাসা করেছে যে কাকু আপনার তো অনেকটা বয়স হয়ে গেছে, এই বয়সে আপনি বাজারে আসেন, বাজার করেন? তখন বলছে যে আর বাবা সে তো অনেক বড় ঘটনা। তখন গোপালরাও বুঝতে পেরেছে যে এর পেছনে নিশ্চয়ই কোনো একটা ঘটনা রয়েছে। তো বলে বাবা অনেক বড় ঘটনা, কি আর বলবো। তখন ওরা বলেছে বলুন না, আপনি বলুন, কোনো অসুবিধা নেই। বলছে তোমাদের কি টাইম আছে? তখন এরা বলছে যে হ্যাঁ আপনি বলুন না, শুরু করুন, কি ব্যাপার শুনি আমরা। তখন বলছে যে দেখো বাবা, আমি তো ডিএসপিতে অফিসার র্যাঙ্কে চাকরি করতাম। তো চাকরি করতাম, এবং খুব মানে সুখের, মানে সচ্ছল আমাদের পরিবার, এখনও যদিও সচ্ছল পরিবার। তো বাড়িতে আমার বলছে বাড়িতে কে কে আছে, এরা জিজ্ঞেস করছে বাড়িতে কে কে আছে, মানে মনোজদা আর গোপাল জিজ্ঞেস করছে বাড়িতে কে কে আছে। তখন বলছে যে বাড়িতে তোমার কাকিমা আছে, গোপালকে বলছে তোমার কাকিমা আছে, আর আমার মেয়ে আছে। আমার মেয়ের ওই 28-29 বছর বয়স, হ্যাঁ, এই দুজনই আছে। আর গোপালকে বলেছে আমার মেয়েও কিন্তু ওই সার্ভিস করে, হ্যাঁ, রাজ্য সরকারি কর্মচারী সে, সিটি সেন্টারে। তখন গোপাল বলছে বাবা তা তো খুবই ভালো, আপনার তো আর কোনো অসুবিধাই নেই। বলছে ওইখানেই তো যত সমস্যা গো, কি আর বলবো। তখন বলছে যে আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো যে আমি রোজ এখান থেকে মাংস কিনি? তখন গোপাল বলেছে যে হ্যাঁ আমরা লক্ষ্য করেছি যে আপনি এখান থেকে মাংস কেনেন। বললো পরিবারে তো মাত্র 3 জন আমরা প্রাণী, আমি, তোমার কাকিমা আর মেয়ে, বলো তো 3 জনের কতটা মাংস লাগতে পারে? তখন গোপাল বলছে কতটা লাগবে, 500-700 বা 1 কেজি লাগতে পারে। বলল আমি রোজ 5 কিলো থেকে 7 কিলো 8 কিলো পর্যন্ত আমি মাংস কিনি। তখন এরা তো হতবাক হয়ে গেছে, বলছে এতটা মাংস কেনেন, তো কি করেন আপনি এত মাংস নিয়ে? তখন উনি বলছেন আমার বাড়িতে 40টা কুকুর এবং 30টা মতো বেড়াল আছে। তো এরা তো মানে চমকের পর চমক এদের কাছে, যে এত কুকুর বেড়াল রয়েছে। বলছে হ্যাঁ, ওই জন্যই তোমাদের আমি দোকানের ভেতরে আসতে চাইনি, এবং আমি সবসময় জিজ্ঞাসা করেছি যে আমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে কিনা। এবারে উনি কিন্তু ওই বারে বারে গা থেকে গন্ধ বেরোচ্ছে কিনা, দুর্গন্ধ বেরোচ্ছে কিনা, এবং গায়ে লোম টোম কিছু রয়েছে কিনা, মানে খুব কুণ্ঠিত বা লজ্জিত বলতে পারি, তো বারবার জিজ্ঞাসা করছিলেন। এইবার উনি তখন এরা বলে যে হ্যাঁ বলুন। তারপর বলছে তোমাদের কি সময় হবে? এই বলতে বলতে শীতকাল, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো তখন মনোজদা বলে ভালোই হয়েছে, আর আজকে আর কাস্টমারও আসবে না, আর আপনিও এই বৃষ্টি পড়ছে একে শীতের সময়, এই অবস্থা আপনিও যেতে পারবেন না, বলুন। বলছে শোনো তবে, জানি না ঘটনাটি তোমরা বিশ্বাস করবে কিনা, কতটা বা করলেও কতটা বিশ্বাস করবে। এবার উনি বলেন যে আমি তো বি জোনে নিউটন কোয়ার্টারে থাকি। গোপাল যতটুকু জানিয়েছে যে টাউনশিপে, যেমন পাড়ায় শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে বিভিন্ন পাড়ার নাম হয়, সেরকম নাকি টাউনে, ওই টাউনশিপ, ও বলেছে টাউনশিপে এই নিউটন, আইনস্টাইন, ভগৎ সিং, তারপরে ভারতী, এরকম সব নাকি পাড়া আছে। তো উনি বলেন যে যেহেতু ডিএসপি অফিসার র্যাঙ্কে আমি চাকরি করতাম, তাই আমি ওই নিউটনে কোয়ার্টার পাই।
উনি বলেন যে আমার আদি বাড়ি হচ্ছে কলকাতায়, এবার চাকরি সূত্রে আমি এখানে আসি দুর্গাপুরে, এসে নিয়ে আমি এইখানে কোয়ার্টার পাই, কোয়ার্টার পাওয়ার পর আমার বিয়ে হয় এবং বিয়ে করে আমি এখানেই থেকে যাই, যেহেতু আমার এখানটা ভালো লেগে গেছিলো, এই জায়গাটায় আমি থেকে যাই। এবং পরবর্তীতে আমার মেয়ে হয়, মেয়ে হওয়ার পর আমি আর তোমার কাকিমা মিলে সিদ্ধান্ত নিই যে আমরা সেকেন্ড ইস্যু আর নেব না। তো আমাদের তিনজনের সুখের সংসার, আমিও চাকরি বাকরি করি। মেয়ে দুর্গাপুরের, ও আমাকে স্কুলটির নাম বলেছে, একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, যারা দুর্গাপুরে থাকেন বুঝে ফেলবেন, তবুও আমি নামটা উচ্চারণ করছি না, কে দিয়ে নামটা, ঠিক আছে। তো যাই হোক, ওই কে ফর কিং, তো ওই কে দিয়ে ওই স্কুলটা মানে নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু আমার মেয়ে শুধু পড়াশোনা করেছে তাই নয়, সেখানকার ফার্স্ট গার্ল ছিল আমার মেয়ে। ফলে এবং খুব পড়াশোনায় ভালো, বুদ্ধিমতী একটি মেয়ে, এবং সে উচ্ছৃঙ্খল ছিল না। যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এমএ করছে, সেই সময় সে কিন্তু ওই সিটি সেন্টারে ওই রাজ্য সরকারি চাকরি পায় আর কি, কর্মচারী হিসেবে, রাজ্য সরকারি কর্মচারী। তো যাই হোক, চাকরি পাওয়ার পর এবারে বলছে টাউনশিপে একটু বন্ধু বান্ধব থাকে, আমার মেয়েরও কিছু বন্ধু বান্ধব ছিল, তার মধ্যে মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল, কিন্তু প্রত্যেকে কিন্তু পড়াশোনায় তুখার ছিল। এদের মধ্যে কেউ চাকরি পেয়ে গেছে, কেউ পড়াশোনা করছে, এরকম মানে খুব ভালো একটা তাদের সার্কেলটা ছিল বন্ধু বান্ধবদের। তো ওই রকম যেটা হয়, এই মেয়েটি পড়াশোনা করতে করতে যেহেতু চাকরি পেয়ে গেছে, ওই মেয়ে মানে ওই ভদ্রলোকের মেয়ে, মানে গোপাল কাকু বলেছে, ওই কাকুর মেয়ে আর কি চাকরি পেয়ে গেছে। এবার এসে বাড়িতে বলতো যে মাঝে মধ্যে যে বন্ধুরা পার্টি দিতে বলছে, এরকম যেটা হয় আর কি, সেরকম কথাবার্তা মেয়েটি প্রায় কিন্তু এসে এসে বলতো। এবারে বলছে যে এই কথা যখন আমরা স্বামী স্ত্রী মিলে শুনলাম, আমরা কিন্তু আপত্তি করিনি, কারণ আমাদের মেয়ে খুব ভালো ছিল, কোনো রকম উচ্ছৃঙ্খলতা তার মধ্যে ছিল না, বাবা মারা যেগুলো ফলো করে, বলে আমরা কোনো আপত্তি করিনি। আর বন্ধু বান্ধব ঠিক আছে, একটা পার্টি চেয়েছে, পার্টি দিতে হবে, এইটুকুই তো। তো যাই হোক, এবারে বলছে যে আমার মেয়েরা ওই বিজনেরই আকবর রোড বলে একটা জায়গা আছে, সেখানে একটি কবরস্থান আছে, সেখানে একটা পার্ক মতো করা আছে, ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো আছে। বলছে বন্ধু বান্ধবরা মিলে ওখানে প্রায়ই যেত, তারপরে খাবার দাবার কিনে নিয়ে যেত হোটেল বা রেস্টুরেন্ট থেকে, ওখানে বসে ওরা খাওয়া দাওয়া করতো। তা কিছু তো স্বাধীনতা ছেলে মেয়েদের আমরা প্রত্যেকেই দিয়ে থাকি, সেই রকমই ওই মেয়েটির ক্ষেত্রেও হয়তো তার বাবা মা অ্যালাউ করেছিল। তো ওরকম বলছে যে আর মোটামুটি 9:30-10টা দুর্গাপুরে অনেকেই ফেরে, বলছে আমার মেয়েও ফিরে আসতো, কোনো সমস্যা, ওটা তো মোটামুটি শহরাঞ্চলই মানে শহরই। তো যাই হোক, বলছে যে এরকম চলে আসতো মেয়ে, কোনো অসুবিধা ছিল না, আমরা ওকে নিয়ে ওরকম কোনো রকম চিন্তিত ছিলাম না বা কিছু ছিলাম না। বলছে দেখো বাবা, ওই কাকু আর কি বলছেন যে দেখো বাবা, এখন যেমন মদ্যপান এবং সিগারেট খাওয়া বা স্মোক করাটা খুব কমন ব্যাপার হয়ে গেছে ছেলে মেয়ে সবার কাছে, কিন্তু যে সময়ের ঘটনাটা মানে ঘটনার সূত্রপাত যে সময়, সেই সময় ব্যাপারটা কিন্তু একটু লুকোছাপাভাবে চলতো। তো একদিন ওই রকম ওরা মানে ওই যে পার্টি চেয়েছিল, তো প্ল্যান করে যে খাওয়া দাওয়া করব, তার সঙ্গে একটু ড্রিঙ্ক করব। এবার খাবোটা কোথায়? ওই পার্কে তো অনেকেই এসে বসে থাকে এই সমস্ত। তা ওইখানে কিন্তু কবরস্থানটার একটু বর্ণনাটা দিই। আমার সমস্ত মুসলিম ভাই বোন আমার চ্যানেলে যারা যুক্ত রয়েছেন, যদি কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি তাহলে প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। হ্যাঁ, কারণ ও মানে গোপাল যেভাবে বলেছে আমি সেইভাবেই পুরো ঘটনাটা বলার চেষ্টা করছি। তো ওই কবরস্থানে যেটা হয়, গোপাল যেটা বলেছে যে কবর তো উঁচু মতো করা থাকে, এবার বৃষ্টি জল বা সময়ের সাথে সাথে ওটা কিন্তু আস্তে আস্তে মাটিতে বসতে থাকে। কিন্তু মুসলিমদের মধ্যে যারা মৌলানা রয়েছেন, সুফি মানে বড় বড় যারা আর কি সাধক বলতে পারি যারা রয়েছেন, নমস্য যারা আর কি, তাদের ওই কবরগুলো সুন্দর করে বাঁধিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, তো ওই রকম একটা মাজার, গোপাল যেটা বলেছে মাজার কি ওটাকে বলছে না কোনটাকে আমি জানিও না সঠিক, যাই হোক ওরকম একটা বাঁধানো কবরস্থান ওখানে ছিল। ওইখানে কিন্তু এরা সিদ্ধান্ত নেয় যে আমরা ওইখানে বসে খাওয়া দাওয়া করবো বা আমরা ড্রিঙ্ক করব।
এবার এদের মধ্যেও কিন্তু মতভেদ দেখা যায়। কেউ বলে যে দেখ ওখানে তো যিনি আছেন তিনি তো শায়িত অবস্থায় আছেন, ওনাকে ডিস্টার্ব করা আমাদের উচিত হবে না। আবার কেউ কেউ বলে দূর চল তো ওইখানে বসেই খাবো, হ্যাঁ এরকম বলে আর কি। অল্প বয়সী ছেলে, মানে চোখে রঙিন স্বপ্ন, রক্ত গরম, এই রকম আর কি, ছেলে মেয়ে সবাই উভয়ই আর কি। তো 7-8 জন মতো ওরা ছিল, 7 জন কি 8 জন। তো ওইখানে এবারে ওইখানে বসে খাবে সবাই মিলে, তো সিদ্ধান্ত হয়। এবারে ওরা তো ওই কবরস্থানের মধ্যে ঢুকে পড়ে, মানে ওই যে যেটা বাঁধানো কবরস্থান তার মধ্যে ঢুকে পড়ে, মাজার যেটাকে বলেছে গোপাল, ওর মধ্যে ঢুকে পড়ে ওরা কি করে, একটা যে 3 ফুট কি 3.5 ফুটের একটা উঁচু যে ধাপি মতো করা আছে, তার উপরে ওরা বসে বসে খাওয়া দাওয়া শুরু করে দেয়। হ্যাঁ, তো এর মধ্যে তো বললাম যে মতবিরোধ ছিল, কেউ ওটাকে ব্যাপারটাকে গুরুত্বই দিতে চায়নি, যে ও কোনো ব্যাপার না, খেলেই হলো কোথাও। আর কেউ কেউ বলেছে যে না, এখানে যিনি শায়িত আছেন বা এখানে সমাধি দেওয়া আছে, এখানে খাওয়া দাওয়া উচিত নয়। তো এইভাবে খাওয়া দাওয়া শুরু করেছে, এবং খাওয়া দাওয়া প্রায় শেষের পথে যখন, তখন চতুর্দিক অন্ধকার নেমে এসছে, কোথাও কোনো আলো টালো জ্বলছে না। সেই সময় ওরা লক্ষ্য করে যেখানে সমাধিটি দেওয়া আছে সেখানে কিন্তু একটা লম্বা ফাটল, ঠিক আছে, ফাটল এতক্ষণ ওরা খেয়াল করেনি। এবং যখন অন্ধকার পুরো ঘনিয়ে এসছে, কারণ সময় অনেকটা চলে গেছে, তখন এরা লক্ষ্য করছে যে ওই ফাটলটির ভেতর থেকে একটা নীল রঙের আলো বেরিয়ে আসছে। এবার এরা তো হতবাক হয়ে যায়। এদের মধ্যে কেউ কেউ বলে যে এই ভেতরে কি টিউবলাইট জ্বালানো আছে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন এরা সবাই মিলে খাওয়ার জন্যই ভেতরে ঢুকেছে, তখন এদের মধ্যে একটি ছেলে হাতে না একটা ঠ্যাঙা নিয়ে এসছে। ঠ্যাঙা বুঝতে পেরেছেন তো, একদম পাতলা একটা চিকন লাঠি মতো আর কি, ও নিয়ে ঢুকেছে। তো এরা বলছে কি রে, সমাধির মধ্যে টিউব জ্বলছে নাকি, এরকম নীল আলো কোথা থেকে আসছে। এই বলতে বলতে এরা তো সব বসে আছে, খাওয়া দাওয়া তখন শেষের পথে, ওই ছেলেটি ওই ঠ্যাঙাটি দিয়ে বা ওই লাঠিটি দিয়ে ওই ফাটলের মধ্যে ঢুকিয়ে একটা খোঁচা মেরে দেয়। যেই খোঁচা মারে সাথে সাথে একটা বীভৎস আওয়াজ হয়, এবং এই 7-8টি ছেলে মেয়ে ওই 3-3.5 ফুট যে উঁচু ধাপির ওপর বসেছিল সেখান থেকে ছিটকে নিচে পড়ে যায়। এবার এরাও তো হতবাক হয়ে যায় যে কিসের এরকম আওয়াজ হলো। হ্যাঁ, আর আমরা এতজন মিলে যে পড়ে গেলাম, যেন মনে হলো কেউ ঠেলা দিয়ে আমাদের ফেলে দিল। হ্যাঁ, তখন তাদের মধ্যে যারা মানে প্রথম থেকেই ওখানে ঢুকতে রাজি হচ্ছিল না বা ভয় পাচ্ছিল, তারা কিন্তু বলে যে দেখ এখানে ভালো লাগছে না, চল বেরিয়ে যাই। তখন আবার কেউ কেউ বলে যে ও কিছু না, ও ছাড়তো, মানে অতটা গুরুত্ব দেয় না, বেপরোয়া ভাব তাদের। তো যাই হোক, সবাই মিলে একটা সময় ওরা তো বেরিয়ে আসে। এবার ওই জায়গাটা তো পুরো অন্ধকার, বাইরে যখন বেরিয়ে আসে স্ট্রিট লাইটের তলায় ওরা সবাই জমা হয়ে কিন্তু কথাবার্তা বলতে থাকে যে কিসের আওয়াজ হলো, হ্যাঁ এইভাবে আমরা কি করে পড়ে গেলাম, তাও সবাই একসঙ্গে, যেন মনে হলো একসাথে ঠেলে আমাদের ফেলে দিল। এরকম বিভিন্ন রকম কথা হচ্ছে। তখন বলে আমাদের, কেউ বলছে ওখানে যাওয়াটাই ঠিক হয়নি, আবার কেউ বলছে ধর তোরা ভীতু, যেমন বন্ধু বান্ধবদের মধ্যে হয়, হ্যাঁ অল্প বয়স, বেপরোয়া ভাব, হ্যাঁ কোনো কিছুতে ভয় ডর নেই, এরকম ব্যাপারটা হয়। কিন্তু এই ঘটনার পর কিন্তু একটু হলেও কেউ কেউ ভয় পেতে লাগলো, আর কেউ কেউ তো একদম পুরো ডোন্ট কেয়ার, হ্যাঁ তাদের তো কোনো ভয় ডরের বালাই নেই। এই করতে করতে ওই যে ছেলেটি ঠ্যাঙাটা হাতে করে নিয়ে ঢুকেছিল, যে ওই একটা ফাটলের মধ্যে ওই ঠ্যাঙাটি ঢুকিয়ে দিয়ে খোঁচা দিয়ে দিয়েছিল, সে কিন্তু হাতে তখনও তার ঠ্যাঙাটি রয়েছে বা লাঠিটি রয়েছে। এবার স্ট্রিট লাইটের তলায় দাঁড়িয়ে আছে, এ কথা ও কথা হচ্ছে, বিভিন্ন জন তাদের বিভিন্ন রকম কথাবার্তা বলছে। বলতে বলতেই অনেকে বলছে এটা কিসের গর্জন ছিল, কিসের আওয়াজ ছিল এরকম বিভৎস আওয়াজটা। বলতে বলতেই একটা ছেলের নজর পড়ে ওই ঠ্যাঙাটির অগ্রভাগের দিকে, মানে ছেলেটি ঠ্যাঙাটি ধরে আছে একটা দিক, তার সামনের দিকটা মানে যে দিকটা দিয়ে খুঁচিয়েছিল সেদিকটাতে চোখটা যায়।
তখন সে সবাইকে বলে ওঠে, আরে দেখ দেখ দেখ, সবাই দেখ, ঠ্যাঙাটার গায়ে ওরকম লাল লাল মতো কী লেগে আছে। এবার ভালো করে ঠ্যাঙাটাকে তুলে যখন ওরা আলোর দিকে মানে আলোর দিকে এগিয়ে ধরে লাঠিটিকে, তখন কিন্তু সবাই দেখতে পায় টাটকা তাজা ব্লাড লেগে রয়েছে ঠ্যাঙাটির গায়ে। এবার তো এরা হতবাক হয়ে যায় যে কি করে এর মধ্যে রক্ত লেগে এলো, রক্ত লেগে গেল কি করে। তখন কেউ কেউ বলে কোনো পশু যেমন কুকুর, হ্যাঁ, এরকম কি ওর ভেতরে ঢুকেছিল যে আমরা খোঁচার দিতে ওইভাবে বিকট একটা গর্জনের মতো ভেসে এসেছিল। আবার কেউ কেউ বলে তাই যদি হবে তাহলে এই 7-8 জন মানুষকে আমাদের উল্টিয়ে ফেলে দিল। এইরকম বিভিন্নটা চলতে থাকে। কিন্তু কেউ কেউ তো বললাম একদম বেপরোয়া, তারা বলো ছাত্র যা হয়েছে ও ছেড়ে দে, বেকার অত চিন্তা করে লাভ নেই। আর কেউ কেউ কিন্তু তাদের মনে হতে থাকে যে না, আজ যে কাজটা আমরা করলাম এটা কিন্তু ভালো কাজ করলাম না। যাই হোক, আলটিমেটলি কিন্তু সবাই কিন্তু যে যার নিজের বাড়িতে কিন্তু ফিরে গেল। ফিরে গেল। এটা গেল বলতে পারি আমি গল্পের প্রথম পার্টটা। এবার চলুন দ্বিতীয় পার্টে কি হলো সেটা শোনা যাক। এরপর কিন্তু শুরু হয় মৃত্যু মিছিল। কীরকম? ঠিক এই ঘটনার পর দিন যার হাতে ওই ঠ্যাঙাটি বা লাঠিটা ছিল সে কিন্তু চাকরি সবে পেয়েছিল হচ্ছে বর্ধমানে। তা দুর্গাপুর থেকে বর্ধমান সে ওই বাইক নিয়ে ডেলি প্যাসেঞ্জারি করত। পরদিনই খবর আসে রোড অ্যাক্সিডেন্ট হয় এবং বাইকে করে সে যাচ্ছিল যখন রোড অ্যাক্সিডেন্টে সে কিন্তু মারা গেছে। এবার সদ্য আগের দিনেই ঘটনাটা ঘটেছে, পরদিনই এরকম একটা ঘটনা ঘটলো। এরা বন্ধুরা সবাই কিন্তু মর্মাহত হয়ে পড়ে, খুবই প্রচণ্ড মর্মাহত হয়ে পড়ে। আচ্ছা, এর 2-3 দিন বাদে একটি মেয়ে, সেদিন সে ওই দলে ছিল, হঠাৎ করে এই অল্প বয়সী মেয়েটি খেতে খেতে তার সাংঘাতিক স্ট্রোক হয়ে যায়। এবং স্ট্রোক শুধু না, তার প্যারালিসিস হয়ে যায়। বহুদিন রোগে ভোগে ভুগে তার অবস্থা হচ্ছে সে বিছানায় চুপ করে শুয়ে থাকে, এক কোণায় চুপচাপ পড়ে থাকে, কোনো কথা বলতে পারে না, টোটাল সে বাকশক্তি রহিত হয়ে যায়, খালি তাকিয়ে থাকে। এই হলো 2-3 দিন বাদে এই মেয়েটির সাথে এরম ঘটলো। তার কিছুদিন বাদে এদের মানে বন্ধু, দুজনই বন্ধু, দুজন হচ্ছে তারা ভাই, একজন কাকার ছেলে, একজন জ্যাঠার ছেলে, একই সাথে তারা পড়াশোনা করে। এদের মানে 2টি ছেলেই 2টি ভাই, এদের বন্ধু। গোপাল যেটা বলেছে ওদের বাড়ি হচ্ছে বুখারো চাষ, আমি এর নামটা আমি কোনোদিনও শুনিনি এরম জায়গায়। তো ওরা নাকি 2 ভাই ট্রেনে করে যাচ্ছিল। ওরা দুজনেই অদ্ভুতভাবে কিভাবে কে জানে ওরা ট্রেন থেকে পড়ে যায় এবং দুজনেই কিন্তু এক্সপায়ার করে। এইভাবে কিন্তু ওই টিমের মধ্যে 2 জন মাত্র বেঁচে আছে বা বেঁচে রইল, আর বাদবাকি কিন্তু সবাই মারা গেল, সবাই। এক হচ্ছে ওই কাকুর মেয়ে, আর আরেকটি মেয়ে, তাকে তার বাড়ির লোকজন এবার জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে, কি ব্যাপারে তোদের এত বন্ধু বান্ধব সব এরকম পটপট পটপট করে মরে যাচ্ছে, কি ব্যাপার? এবার দেখবেন বাবা মা কিন্তু সন্তানের যারা খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তাদের চেনে, হ্যাঁ, তা সেক্ষেত্রে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক। তখন কিন্তু মেয়েটি বাড়িতে বলে যে এরকম আকবর রোডে ওরকম আমরা গিয়েছিলাম কবরস্থানে, কি 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 হয়েছিল ওখানে, আমরা কি করেছি না করেছি, মেয়েটি কিন্তু পুরোপুরি বাড়িতে সবাইকে বলে। তখন তো বাড়ির লোকজন প্রচণ্ড ধমক ধামক দেওয়া শুরু করে যে এইভাবে কেউ যায়, এটা তো অন্যায় করেছিস তোরা, হ্যাঁ, কেন গেছিস ওখানে, এই সমস্ত বলতে থাকে। তখন ওরা বাড়ির লোকজন মিলে ওকে একজন মৌলভী সাহেবের কাছে নিয়ে যায়। তখন উনি সমস্তটা শোনেন, শুনে বলেন যে দেখুন, ওই কবরে কিন্তু খালি পায়েই যাওয়া উচিত নয়, হ্যাঁ, ওই ধরনের কবরগুলোতে। সেখানে তোমরা ওখানে গেছো, গিয়ে তোমরা মদ্যপান করেছো, আর কি 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 খেয়েছো, তোমরা প্রচণ্ড অন্যায় করেছো।
তোমরা যারা মারা গেছে গেছে, কিন্তু যারা বেঁচে আছো তারা আল্লাহই বলো আর তোমাদের ঈশ্বরই বলো, তোমরা প্রার্থনা করো যেন তিনি তোমাদেরকে ক্ষমা করে দেন। আর না হলে কিন্তু আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আমি কেন, কারোর পক্ষেই করা সম্ভব নয়। তখন উনি বলেছেন যে তুমি কি জানো যে কাদের এই ধরনের মাজার বা এই ধরনের মন্দিরের মতো করে কবর দেওয়া হয়? তখন এই মেয়েটি বা তার পরিবারের লোকজন বলেছে যে আমরা তো হিন্দু, আমরা এতটা জানি না। তখন উনি বলেছেন যে এই পৃথিবীতে যেনারা মানে পৃথিবীতে সমাজের ভালোর জন্য প্রচুর কাজকর্ম করেন, হ্যাঁ, যারা খুব ভালো মানুষ হন, মানে সাত্ত্বিক মানুষ যাকে আমি বলতে পারি, হ্যাঁ, এই রকম মানুষদেরই কিন্তু ওখানে ওইভাবে কিন্তু কবর দেওয়া হয়। এই নয় যে আমার বাড়িতে প্রচুর আমার টাকা আছে, আমি আমার পরিবারে কেউ মারা গেল ওই রকমভাবে অত জাঁকজমক করে কবর দিয়ে দিলাম, এটা কিন্তু হয় না। তা সেক্ষেত্রে তোমরা কিন্তু বিরাট বড় একটা ভুল কিন্তু তোমাদের দ্বারা হয়েছে। তোমরা আল্লাহই বলো বা ঈশ্বরই বলো, তাদের কাছে কিন্তু ক্ষমা চাও। হ্যাঁ, এই কথা কিন্তু তিনি বলেন। এবারে তো ওই মৌলভী সাহেব আরেকটা কথা কিন্তু বলেছিলেন যে এখানে সবাই প্রার্থনা করতে যায়, মানে হয়তো নামাজ পড়তে যায় বা কিছু করতে যায়, মুসলিমদের যা আর কি এগুলো আছে রিচুয়ালস, সেগুলো করতে যায়। আর তোমরা সেখানে গিয়ে মদ্যপান করেছো, হ্যাঁ, এই আজে বাজে জিনিস নিয়ে গিয়ে সেখানে খেয়েছো, এগুলো তো ঠিক না। তখন যাই হোক, আর কি করবে, তো ওরা তো চলে আসে। এর কিছুদিন বাদে ঘটে কিন্তু আরেকটি মর্মান্তিক ঘটনা। এই মেয়েটি ডাবল MA করছিল, হচ্ছে ওই জায়গাটা আমি আপনাদের বলছি, একটু দেখে বলতে হবে, কারণ কলেজটির নাম আমি নিতে পারবো না, যেহেতু স্কুলটিরও নাম নিইনি, সেইভাবে কলেজটিরও নাম করতে পারবো না। বর্ধমানেরই একটি বিখ্যাত কলেজ, যার নামের শুরুটা আমি বলে দিচ্ছি আর দিয়ে, আর ফর র্যাট। ওখান থেকে ডাবল MA করছিল। একদিন রাস্তা পার হওয়ার সময় তার দুটি পা কিন্তু বাদ যায়। এটা একটা মারাত্মক ক্ষতি হয়ে গেল সেই মেয়েটির জন্য। এবারে কি, বন্ধু বান্ধব যেহেতু এদের ফ্যামিলি ওদের ফ্যামিলিকে চেনে, এরকম ব্যাপারটা ছিল তো, বা বন্ধু বান্ধবরাও নিজেদের চেনে, তো সেক্ষেত্রে কি হলো, এই ভদ্রলোক যার মেয়ের দুটি পাই কেটে বাদ গেল, উনি কিন্তু ছুটে এলেন কিন্তু এই যে এই কাকুর কাছে। তা কাকুর কাছে এলেন, কারণ একমাত্র এই দুটি মেয়েই বেঁচে আছে তখন। কাকুর কাছে এলেন, এসে বললেন যে দেখুন আমার মেয়ের তো এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে, আর ওরা এই ঘটনা ঘটিয়েছে, সবটুকু কি কি হয়েছে না হয়েছে কাকু কিন্তু ওই দিন ওনার মুখ থেকে জানতে পারলেন, এবং বললেন যে আপনার মেয়ে কেমন আছে এখন। তখন কাকু বললেন যে আমার মেয়েও ভুগছে, আমার মেয়ের ওই জ্বর সর্দি কাশি টাশি এইসব হচ্ছে, কিন্তু কাকুর মেয়ে কিন্তু এই সময় থেকে শুকাতে শুরু করে। কাকু বলে আমার মেয়ে দেখতে শুনতে খুব ভালো, চেহারা স্বাস্থ্য ভালো, ফর্সা রং, সেই মেয়ে কিন্তু আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। বললো, গোপাল বলেছে যেটা হচ্ছে শিক্ষিত ভদ্র ফ্যামিলি, ওনারা প্রথমে ডাক্তারকেই দেখিয়েছেন, এবং এই ভদ্রলোককে, এই বন্ধুর বাবাকেও কিন্তু তাই কথা বললেন যে না না আমি বিশ্বাস এসবে করি না, আমার মেয়ে ওই ডাক্তার দেখাচ্ছি এইভাবেই সুস্থ হয়ে যাবে। তো ভালো কথা। বলছে এর কয়েকদিন বাদে উনি যেটা গোপালকে জানিয়েছেন যে দেখো বাবা, আমাদের বাড়ির আশেপাশে সেভাবে কুকুর টুকুর দেখতে পাই না, রাস্তায় দু একটা কুকুর যেমন মানে দেখা যায় স্ট্রিট ডগ, সেরকমই কুকুর দেখতে পাই। বললো একদিন অফিস থেকে এসে আমি হতবম্ব হয়ে যাই। আমি দেখি আমার মেয়ে প্রায় 40টা মতো কুকুর এবং 25 থেকে 30টা মতো বেড়ালকে ঘরের মধ্যে ঢুকিয়েছে। বলল আমার কোয়ার্টার আমি সুন্দর করে সাজিয়েছি, ফার্স্ট ক্লাস ভাবে সাজানো যাকে বলে, মানে টিপ টপ একদম। বলছে সেখানে এত কুকুর বেড়াল ঢুকিয়ে আমার মেয়ে রেখেছে দেখে আমি তো প্রচণ্ড ক্ষেপে গিয়ে চিৎকার করি যে তুই এগুলোকে বার কর, শীঘ্রই বার কর, তুই একটা
শিক্ষিত মেয়ে হয়ে তুই নিজে একটা ভালো সার্ভিস করিস, তুই এগুলো কিভাবে করতে পারিস? বলল, মেয়ে মেয়ে তো আমার ওপর হম্বি তম্বি, ওরা এখানেই থাকবে, ওরা আমার বন্ধু, ওদেরকে কোথাও তাড়ানো যাবে না। বলছে আমি কি করব, আমি দিশেহারার মতো অবস্থা। ভাবুন খালি, বাড়ির মধ্যে যদি এতটি কুকুর বেড়াল, তাও উনি যেটা বলেছেন দেশি কুকুর বেড়াল, কোনো যে বাইরের কোনো সুন্দর, যেমন আমরা কুকুর পুষি ল্যাব্রাডর বা এই সমস্ত, বা অনেক কিছু পুষি কুকুর বা ভালো বেড়াল, সেরকম কিছু নয়। এগুলো হচ্ছে দেশি কুকুর এবং দেশি বেড়াল ঢুকিয়ে রেখেছে। এই আমি আমার কথা, আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলতে পারি। আমি কিন্তু স্ট্রিট ডগদের ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে ধরুন 5-6টা স্ট্রিট ডগ কিন্তু প্রতিদিন কিন্তু 2-3 বেলা করে খায়, কিন্তু সেটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারির মধ্যে খায়, আমি তাদের রাস্তায় খাবার দিতে যাই না। কিন্তু তাই বলে তো ঘরে নিয়ে আসা যায় না, তাই না? ঘরে এতজনকে, তো যাই হোক, এইভাবে এত কুকুর বেড়াল তো সব তো মেয়ে এনে রেখেছে। তো এই অবস্থা দেখে উনি বলছেন আমার ইচ্ছে করছে টেনে টেনে একটা একটা করে আমি বার করে দিই, কিন্তু আমার মেয়ে তো মানে নাছোড়বান্দা হয়ে গেছে। তখন তোমার কাকিমা, গোপালকে উনি বলছেন যে তোমার কাকিমা বললেন যে ঠিক আছে, আজকে রাতটা যাক, কালকে আমি ব্যবস্থা করছি। বলে রাত্রিবেলা আমার সমস্ত সেই সেগুন কাঠের ফার্নিচার, রাত্রিবেলা আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি, সে যদি উপদ্রব দেখো, এই তো চলছে। আর সব কটাকে নিয়ে মেয়ে কিন্তু নিজের ঘরে রেখেছে, আমি তোমার কাকিমাকে নিয়ে একটা ঘরে শুয়েছি। বলো সারা রাত ধরে ভাবছি কি করে এর হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়, ঘুম আসছে না, ওই আঁচড়া আঁচড়ি, তীব্র চিৎকার চেঁচামেচি, এগুলো তো চলছে। বলছে এই করতে করতে আমি আমার নিজের ঘরের জানলাটা খুলেছি। ওমা, জানলাটা খুলতে আমি দেখছি আমার জানলাটা থেকে মাত্র 2-3 হাত দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, পুরো মানুষ যেভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেইভাবে দাঁড়িয়ে আছে, এবং তার মাথা থেকে লম্বা লম্বা চুলের মতো ঝুলছে। আর সেই চুলের মতো যে ঝুলছে শুধু না, সেগুলো যেন হাওয়ায় নড়ছে, আর চোখ দুটো বীভৎস লাল। বলছে আমি হতবাক হয়ে দেখছি যে একটা কুকুর কিভাবে মানুষের মতো দাঁড়াতে পারে। বলল প্রায় 2-3 মিনিট, বিশ্বাস করো, আমি জানি তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি জানলা দিয়ে ওই কুকুরটিকে দেখছি। এরপরে হঠাৎ করে যেই আমি ঘুরেছি তোমার কাকিমাকে ডাকতে, ডেকে তুলতে, যে ঘটনাটি বলবো, ঘুরে দেখে কুকুরটি আর ওখানে নেই। যাই হোক, এরপরে আরও চমক। তোমার কাকিমাকে ঘুম থেকে ডাকলাম, ডেকে পুরো ব্যাপারটা বললাম যে এরকম এরকম আমি দেখেছি, হ্যাঁ, এরকম কুকুরটা এরকম সোজা হয়ে দাঁড়িয়েছিল, তার চুলগুলো যেন নড়ছে, এরকম দেখছি। তোমার কাকিমা কোনোদিনও আমার সাথে এরকম ব্যবহার করে না। সে চোখ বড় বড় করে বলল ওরা এখন থেকে এখানেই থাকবে। যে কিছুক্ষণ আগে বলেছে যে আমি কালকে ব্যবস্থা নেব, সে বলছে ওরা এখন থেকে এখানেই থাকবে, ওর সাথে, মানে নিজের মেয়ের কথা বলে বলছে ওর সাথেই থাকবে, ওরা বন্ধু। আর আমার কুকুর বেড়াল খুব ভালো লাগে, ওরা এইখানে এই বাড়িতেই থাকবে। আর মানে ভদ্রলোকের স্ত্রী আরও বলেন তুমি ওদের খাওয়ার ব্যবস্থা করো, খাবার দাবারের ব্যবস্থা করো। এবারে ভদ্রলোক তো প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে ওঠেন যে তুমি আর মেয়ে মেলে কি পাগল হয়ে গেলে? উনি ততোধিক চিৎকার করে একদম মানে তেড়ে এসে বলেন প্রায় যে তোমার যদি এখানে থাকতে ইচ্ছা হয় থাকবে, না হলে তুমি যেখানে পারো চলে যাও, আমি এদেরকে নিয়ে, এই কুকুর বিড়াল নিয়ে, মেয়ে নিয়ে আমি থাকবো, আমাদের কোনো অসুবিধা হবে না। বলল ওই রাতটা তো কোনোভাবে পার করলাম। পরদিন সকালবেলা অফিস না গিয়ে, মানে চাকরি না গিয়ে, আমি মানে ভাবতে লাগলাম যে কি করে এদেরকে বিদায় করব। এই ভাবতে ভাবতে আমার ওই দৃশ্যের কথা, ওই জানলা দিয়ে দেখা দৃশ্যের কথা খালি মনে পড়তে লাগলো। তখন আমি কিন্তু ওই যে বন্ধু যার 2টি পা কেটে বাদ গেছে, তার বাড়িতে কিন্তু চলে যাই,
এবং তাদেরকে পুরো ঘটনাটা আমি কিন্তু খুলে বলি। তখন ওই ভদ্রলোক বলেন যে দাদা, শত হলেও আপনার মেয়ের কিন্তু এখনও অতটা বড় ফাঁড়া ওর ওপর দিয়ে যায়নি, অতটাও কিন্তু বিপদ ওর ওপর নেমে আসেনি। আপনি এই অবস্থায় কিন্তু ওঝা বলুন, জ্যোতিষী বলুন, তান্ত্রিক বলুন, যাকে পারুন যোগাযোগ করে কিন্তু নিয়ে আসার চেষ্টা করুন। তখন ওই কাকু মানে গোপালকে বলেছেন যে, বা ওই ভদ্রলোক বলেছেন যে আমি নাম করা হ্যাঁ বড় বড় নামজাদা লোকেদের আমি টেনে টেনে প্রত্যেককে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু বিশ্বাস করো 2 মিনিটের মধ্যে কিন্তু মানে 2 মিনিটের বেশি কিন্তু কেউ ওখানে দাঁড়ায়নি, সবাই কিন্তু পালিয়ে গেছে। বলো তখন একজন একটা খবর দিল যে আসানসোলের একজন মৌলবী সাহেব ওনাকে নিয়ে আসার জন্য। বলো আমি মৌলবী সাহেবকে একদম গাড়ি করে তো নিয়ে আসলাম। হ্যাঁ, মৌলবী সাহেব যেই পা দিলেন সাথে সাথে কুকুর বেড়ালগুলো সবাই কিন্তু আমার মেয়ের রুমে ঢুকে গেল, এবং মেয়ে ভেতর থেকে মানে বাইরে বেরিয়ে এসে রুমটা বন্ধ করে আমায় বলল, বাবা তুমি ওনাকে এনেছো কেন, এক্ষুনি ওনাকে বার করে দিয়ে আসো, ওর ক্ষমতা নেই কিছু করার, ও কিচ্ছু করতে পারবে না, এরা আমার সাথেই থাকবে। বলল তোমার কাকিমা, গোপালকে ওই ভদ্রলোক বলছেন যে তোমার কাকিমা রান্না করছিলেন, দৌড়িয়ে এসে ওই মৌলবী সাহেবকে কি চূড়ান্ত অপমান করলেন, অথচ উনি কিন্তু একজন শিক্ষিত মহিলা। আমি তো ভাবলাম যে উনিও সবার মতো উনিও পালিয়ে যাবেন, কিন্তু উনি কিন্তু তা করলেন না। উনি আমার ঘরে আমার পেছন পেছন আসলেন, এসে উনি বসলেন না, উনি 3-4 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকার পর উনি আমায় বললেন আপনি আমার সাথে বাইরে আসুন। এবার বাইরে গিয়ে উনি বললেন আমাকে, যেটা বললো আমার সব শেষ হয়ে গেল ওনার কথা শুনে। উনি বললেন যে আপনার মেয়ের দ্বারা যে ভুলটা হয়েছে বা এই গ্রুপটার দ্বারা যে ভুলটা হয়েছে সেটা ক্ষমার অযোগ্য ভুল। এই ব্যাপারটা আমি বা পৃথিবীর কেউ কিছু করতে পারবেন না, কারণ তিনি যে ধর্মেরই হোক না কেন কেউ কিচ্ছু করতে পারবে না। একমাত্র এই অপরাধটা যদি ওপরওয়ালা আল্লাহ বা আপনাদের ঈশ্বর যদি ক্ষমা করেন তবেই কিন্তু এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। তখন ইনি বললেন তাহলে কিছুই করার নেই। বলল কিচ্ছু করার নেই। বলল আপনার মানে মেয়ে যে ভুলটা করেছিল সেই ভুলের এখন মাসুল সে পাচ্ছে। উনি বলেন যে এই যে মানে মেয়ে যে ভুল করেছে তো তার মাসুলই এটা পাচ্ছে, এবং ও আরও বলে যে একমাত্র যদি আল্লাহ বা ঈশ্বর ক্ষমা করেন, হ্যাঁ দয়া করেন, তবেই এই ব্যাপারটা থেকে আপনার মেয়ে বেরোতে পারবে। বলল আপনি এই যে কুকুর বেড়ালগুলো দেখছেন এদের কি দিনের বেলা দেখতে পান? তখন উনি বলছেন না না, দিনের বেলা দেখবো কি করে, সব মেয়ের ঘরে ঢুকে থাকে। বলো দিনের বেলায় এরা বেরোবেও না, এরা কেউ কুকুর বেড়াল নয়, এরা প্রত্যেকে এক একটি জিন যারা কুকুর বেড়ালের রূপ ধরে আপনার বাড়িতে আশ্রয় করেছে, মানে রয়ে গেছে। হ্যাঁ, এবং মেয়ে যে ভুল করেছে তার জন্যই কিন্তু এরা সাথে রয়েছে সব সময়ের জন্য, এবং আপনার স্ত্রীকেও কিন্তু পজেস্ট করেছে বা তাকেও কিন্তু ওদের গ্রিপে নিয়ে নিয়েছে। তখন এই কাকু যিনি আর কি ভদ্রলোক যিনি, ইনি বলেন যে তাহলে এখন উপায়? বলল আমি যদি উপায় বলি আপনি কি সেটা করবেন? বলল বলুন। বলল এদেরকে ফেলে এদের অবস্থায় এদেরকে ছেড়ে দিয়ে আপনি পালিয়ে যান যদি বাঁচতে চান। তখন ভদ্রলোক বললেন যে এদেরকে যদি আমি ছেড়ে চলে যাই এরা তো মারা যাবে। বলল কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কিন্তু ভদ্রলোক গোপালকে বলেছে, একটা অসহায় পিতা সে গোপালকে বলেছে যে আমার থাকার মধ্যে কে আছে এই পৃথিবীতে, আমার স্ত্রী আর মেয়েটুকুই তো রয়েছে, তবু তো মেয়েটার মুখটা দেখতে পাই। তখন উনি বলেন যে আমার তো ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। উনি অনেকভাবে বুঝিয়ে বলেন মৌলবী সাহেবকে। তখন উনি বলেন যে এদের আমি কিছু করতে পারবো না, ঠিকই কথা, কিন্তু আপনাকে আমি প্রোটেক্ট করতে পারবো। তখন বলছে যে ঠিক আছে, আপনি যখন যেতে পারবেন না, আপনার এদেরকে ছেড়ে যাওয়া সম্ভব নয়, তখন আপনি টোটালি একটা আলাদা ঘর করুন, আলাদা রুম করুন, এবং আমার সাথে ওই রুমটি করার
পরে এসে দেখা করবেন। আর আরেকটি কথা উনি কিন্তু বলেছিলেন মৌলভী সাহেব, সেটা হচ্ছে যে আপনার স্ত্রী আর মেয়ে কিন্তু মারা যাবে, এবং মারা যাওয়ার পর এরাও কিন্তু জিনে পরিণত হবে। হ্যাঁ, এরা কিন্তু নর্মালভাবে এদের যে আমাদের মৃত্যু হলে নর্মাল মৃত্যু, হ্যাঁ, সেরকম কিন্তু হবে না, এরা মারা গেলে জিনই হবে। তো যাই হোক, উনিও বুঝতে পারেন যে সত্যি মেয়ে আর স্ত্রী তো মারাই যাবে, এরকমভাবে কতদিন থাকতে পারবে। বললো সে মেয়ে অফিস মাঝে মধ্যে যায়, অফিস যায় না ম্যাক্সিমাম দিন, এরকমভাবে থাকে, আর সারা গায়ে ওই পশম, হ্যাঁ, আঁচড়াবার দাগ, এই সমস্ত নিয়ে তো এরা রয়েছে। তখন উনি একদম সেপারেটভাবে পাশেই, কোয়ার্টারের পাশেই একটা রুম করেন, এবং সেখানে মৌলভী সাহেব বলে দিয়েছিলেন যে যাতে মেয়ে বা বউ কেউ যেন ঢুকতে না পারে। তাই জন্য উনি যখন ওখানে মৌলভী সাহেবের সাথে যোগাযোগ করে ঘরটি হয়ে যাওয়ার পর, তখন উনি মন্ত্রপুত 4টে পেরেক দিয়েছিলেন, সেটি ওই বাড়ির 4 কোণায় পোতা আছে। উনি বলেছেন যে খুব সম্ভবত এরা কেউ আসতে পারবে না, আপনি লক্ষ্য রাখবেন, তবুও যে এরা যাতে না আসে। বললো দিনের বেলা আপনি কোয়ার্টারে যেতে পারেন, কিন্তু রাত্রিবেলা নৈব চ, ভুলেও কোয়ার্টারে আপনি পা দেবেন না। তো ওই ভদ্রলোক যেটা গোপালকে জানিয়েছেন যে আমি নিজের মতো করে নিজেই রান্নাবান্না করে খাই দাই, এভাবেই থাকি। তা আরও কিছু বলেছেন যে একজন পুরোহিত আমাকে বলেছিল যে প্রত্যেক পূর্ণিমায় ওই নারায়ণের পুজো করতে, হ্যাঁ, পূর্ণিমাতে। বলল সেই মতো এরা তো আসবে না, এদের ডাকার জো নেই। বলল পাশের কোয়ার্টারের একজন ভদ্রমহিলা, উনি বলেছেন আপনি পুরুষ মানুষ, আপনি কি করে পারবেন, আমি আপনাকে সাহায্য করব। আশেপাশের লোকজনও তো দেখতে পাচ্ছে না এরকম ঘটনা। তো একটা জল চৌকির মধ্যে সেই নারায়ণের ফটো এনে রাখা হয়েছে, ফুল ফলাদি সব কাটা রেডি করা হয়েছে টয়েছে। আর কোনো পুরোহিত তো ওনার বাড়ি আসতে চাইছে না। একজন পুরোহিত, তিনি কিন্তু মানে অন্য কোনো কাস্টের উনি পুরোহিত, কিন্তু মানে যারা আর কি রেগুলার আমাদের বাড়ি পুজো করে এরকম কোনো পুরোহিত আসতে রাজি হননি। তো যাই হোক, ওই পুরোহিত আসে, মানে পুজো আচ্ছা শুরু হয়, হঠাৎ করে ওই মার মেয়ে, দেখুন সেই দিন কিন্তু ঘরের মধ্যে ঢুকে চলে আসে, এসে নিয়ে পুরো ওই নারায়ণের ছবি, ওই জলচৌকি, ফুল ফল সব টান মেরে রাস্তায় ফেলে দেয়। আর যে ভদ্রমহিলা এই সমস্ত হেল্প করেছিল, ভদ্রমহিলা থাকতে না পেরে প্রচণ্ড রেগে গিয়ে এই ভদ্রলোকের মেয়েকে সপাটে একটা থাপ্পড় মারে। ওমা, সেই রাত্রে ভদ্রমহিলা খেয়ে দিয়ে সুস্থ মানুষ ঘুমিয়েছে, পরের দিন সকালে যখন তাকে পাওয়া যায় তিনি কিন্তু ডেড, তিনি মৃত, তিনি বেঁচে নেই। এই ভদ্রলোক বলেছে জানো গোপাল, আমি 11 মাইল জঙ্গল বলে ওখানে একটা জায়গা আছে, দুর্গাপুরে যারা থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন, কেউ যদি আমার ভিউয়ার থেকে থাকেন, দুর্গাপুর থেকে নাকি প্রায় 60 কিলোমিটার দূর। বলছে আমি মিনি ট্রাকে করে ওই কুকুর বেড়ালগুলোকে টেনে হিঁচড়ে বার করে লোক রসকর লাগিয়ে পয়সা খরচ করে ওই জঙ্গলে ছেড়ে যখন ওই মিনি ট্রাকে করে ফিরে আসছি, দেখি ঘরের মধ্যে প্রত্যেকে আছে, প্রত্যেকে চলে এসছে ঘরের মধ্যে, কাউকে আমি বার করতে পারিনি। মানে 2-3 বার এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে। তো এখন কি হয়েছে, ওই ভদ্রলোক ওইভাবে মানে চণ্ডীদাস মার্কেটে ওই একইভাবে বাজার করে চলেন, হ্যাঁ, বিজনে নিউটনের উনি তো থাকেন, এবং উনি যেটা বলেছেন যে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো আমার কোয়ার্টারের আশেপাশে ওই অফিসার যে কোয়ার্টারগুলো, তার মধ্যে অনেক কোয়ার্টারই 2-3-4খানা কোয়ার্টার কিন্তু ফাঁকা হয়ে গেছে। কারণ হচ্ছে কি, অনেকেই ওই রকম রাত্রিবেলা কুকুর ওইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ওরকম চুল উঠছে, অনেকেই কিন্তু দেখতে পেয়েছে, তারা ভয়ের চোটে থাকতে পারেনি। বলছে যে কেউ যদি দিনের বেলায় আসে কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু যদি যন্ত্রণা কাকে বলে সেটা দেখতে হয়, তাহলে রাত্রিবেলায় এসে কিন্তু সেই প্রমাণটা পাওয়া যাবে যে কতটা যন্ত্রণার মধ্যে আমি রয়েছি। এবং বলছে যে আমার অত ভালো স্কুলে কলেজে পড়া মেয়ে, অমন চাকরি করা মেয়ে, তার আজকে সাংঘাতিক হাল।
সারা গায়ে আঁচড়ানো কামড়ানো দাগ, সারা গায়ে লোম, হ্যাঁ ভর্তি পশম, এই রকমভাবে মেয়ের চেহারা ভেঙে গেছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, এরকমভাবেই আমার মেয়ে রয়েছে। আর আমি আসি, ওই মাংস টাংস ওইগুলো কিনে নিয়ে যাই, প্রত্যেক দিন নিয়ে যেতে হয়। আর এক একটা কুকুরের জন্য, এক একটা বিড়ালের জন্য আলাদা আলাদা মাংস বা মাছ, এই জন্য কিন্তু আমি ওই আলাদা আলাদা এতগুলো রুমাল করে আনি এবং পয়সা বেঁধে নিয়ে আসি, ওইভাবে আমাকে কিনে যেতে হয়। তো এরপরে গোপাল যেটা বলেছে যে আমি যখন ওখানে যাই দোকানে, মনোজদার দোকানে, আমি ওই ব্যাপারটা নিয়ে খুবই আলোচনা করি মনোজদার সাথে, এবং মনোজদা কিন্তু আশেপাশের লোককে জিজ্ঞাসা করে জেনেছে যে ঘটনাটা একদম সত্যি। আর মানে ভদ্রলোক বলেছে আমার কিন্তু মেয়ের মাথা খারাপ নয়, আমার মেয়ে পাগল নয়, কিন্তু স্ত্রীরও মাথা খারাপ নয়, কিন্তু ওনারা কিন্তু ওইভাবেই থাকেন। তো সব শুনে মনোজদা বলেন যে কি যে আপনাকে বলবো, যেটা আমরা মানে সমবেদনা জানাই আর কি। আর বয়স্ক ভদ্রলোক, 60-65 বছর বয়স। তখন উনি বলেন যে না না, কোনো সমবেদনা জানিয়ে লাভও নেই, আর কোনো সাজেশান দিয়েও লাভ নেই, কোনো সাজেশানই খাটবে না। তো আজ অবধি এই ঘটনাটা ঘটে চলেছে। গোপাল বলেছে যে আপনার যদি কোনো ভিউয়ার থাকে, তারা কিন্তু আজও খোঁজ নিলে তারা জানতে পারবেন যে এরকম ঘটনা আজও ঘটে চলেছে, ভদ্রলোক আজও বেঁচে রয়েছে, এবং ওইভাবেই উনি কিন্তু মার্কেট করেন। তো বন্ধুরা, একদম একটা নির্ভেজাল সত্যি ঘটনা যেভাবে গোপাল আমাকে তুলে ধরেছিল, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমি যদি খুব ভুল না হই, তাহলে আমার ওই যে শুরুতে বললাম, আমার চ্যানেলের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে এটিও হয়তো আপনাদের মনোরঞ্জন করতে পারবে, এরম একটি ঘটনা। এটা আমার মনে হয়েছে যে আমাদের এত মানে ছোট ছোট ভুল, অল্প বয়সী ছেলে মেয়েদের ছোট ছোট ভুল কি বিশাল শিক্ষা দিয়ে যায় না জীবনে। এত সুন্দর শিক্ষিত একটা পরিবার, সচ্ছল পরিবার। ওই ভদ্রলোকও বলেছে যে যাদের টাকা নেই তাদের দুঃখ থাকে। আজ আমার এই অবস্থা, আমার টাকা থেকেও আমার এই দুরবস্থা একটা ভুলের কারণে। তো যাই হোক, অনেক বড় ঘটনা। আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর যারা শুরুর দিন থেকে আমার পাশে রয়েছেন বা নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, আপনাদের সংগ্রহে যদি এরম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে সবার সাথে শেয়ার করতে পারবো। আর কি বলবো, আপনারা ভিডিও যদি ভালো লাগে একটু দয়া করে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেবেন, হ্যাঁ, আমাদের পরিবারটা আস্তে আস্তে আরেকটু এগোতে পারবে। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার বলা যে কোনো ঘটনার ভিডিও চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ঘটনা নিয়ে। নমস্কার।